দাঁড়িয়ে রয়েছে কলকাতা টু লাদাখ। হ্যাঁ, ও বেশ কিছুদিনের জন্য আমরা কলকাতাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকের প্ল্যান সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে। আমরা টোটাল 4টে স্টেট ক্রস করব। আজকে প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যাব ঝাড়খণ্ড থেকে ক্রস করে যাব বিহারকে ক্রস করে আমরা ইউপিতে কোনো একটা জায়গা থেকে স্টে করব। লাদাখ কোটি কোটি বাইকারের স্বপ্ন, আর আজকে আমরা সেই স্বপ্ন পূরণ করছি আমাদের 125 সিসির ছোট্ট একটা বাইক নিয়ে। তোমাদের এটাই দেখাবার চেষ্টা করবো এই পুরো ট্রিপে যে সবথেকে কম খরচে আমরা কীভাবে লাদাখকে এক্সপ্লোর করতে পারি। এবং গাড়িটা ম্যাটার করে না, তোমাদের মনের সাহস এবং মনের ইচ্ছাটা থাকা দরকার। তো তোমরা যে কোনো গাড়ি নিয়ে কিন্তু লাদাখে পৌঁছাতে পারো। এই প্রথম দিল্লির বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি 1368 কিলোমিটার। আরে বাপরে বাপ, বৃষ্টি দেখো, সামনে কিছু দেখাই যাচ্ছে না। আমরা জাস্ট তোপচাচিটাকে ক্রস করলাম, আর তোপচাচি ক্রস করা মানেই এরকম একটা সুন্দর ভিউ চোখে পড়ছে, মনে হচ্ছে যেন কাশ্মীর চলে এসেছি এখনই। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, খালি পুরো রেলিং ফেলিং সব ভেঙে নিয়ে গাড়ি পুরো জঙ্গলে ঢুকে গেছে। আমাদের টেন্টের ফুল সেট আপ কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু পেট্রোল পাম্প থেকে চান করেও চলে এসেছি। তো আমাদের মুড়ি মাখানো চলছে, কিছু দেখবে প্লাস্টিকের মধ্যে মুড়ি মাখানো হবে এখন। ঢালো। গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে ভোর 3টে, আর আজকে আমরা বেরোতে চলেছি কলকাতা থেকে লাদাখ আমাদের 125 সিসির বাইক নিয়ে। তোমরা অনেকেই ভাববে যে 125 সিসির বাইক নিয়ে কি লাদাখ যাওয়া সম্ভব? বাধা আসবে, তবে সব বাধাকে কাটিয়ে এগিয়ে যাব তোমাদের সকলকে নিয়ে। লাদাখ সব বাইকারের স্বপ্ন, কেউ যেতে পারে না পয়সার জন্য, কেউ যেতে পারে না সময়ের অভাবে। কলকাতা থেকে লাদাখের জার্নি আমরা এত কম খরচে কমপ্লিট করতে চলেছি, যেটা দেখার পর তোমরাও লাদাখের প্ল্যানিং শুরু করে দেবে। আজ থেকে লাদাখের একটা বিশাল বড় সিরিজ শুরু হচ্ছে, আর এই সিরিজটা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা থাকবে। প্রতিটা পার্টে থাকছে তোমাদের জন্য নতুন নতুন অ্যাডভেঞ্চার। তো এই পুরো সিরিজটার সাথে জুড়ে থেকো। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এই ট্রিপে যে সমস্ত জিনিসগুলোকে আমরা নিয়ে যাচ্ছি সেগুলোকে একবার দেখে নিই। প্রথমেই থাকছে আমাদের টেন্ট, যেটা আমাদের হোটেল খরচাকে বাঁচাতে কিন্তু সাহায্য করবে। সেকেন্ড হচ্ছে স্লিপিং ব্যাগ। লাদাখ প্রচণ্ড ঠান্ডা, আমরা যেহেতু হোটেল নেব না, সেক্ষেত্রে স্লিপিং ব্যাগটা কিন্তু অবশ্যই দরকার। 3 নম্বরে থাকছে আমাদের খাবার দাবারের ব্যাগ। দেখতে পাচ্ছ এই পুরো ব্যাগটা ভর্তি কিন্তু আমাদের খাবার দাবার রয়েছে। আমরা যেহেতু বাইরের কোনো খাবার দাবার খাবো না, নিজেরা রান্না করে খাবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের খরচাটা অনেকটাই কমবে। সবার প্রথমে আমাদের এই সমস্ত ব্যাগগুলোকে বাইকে লোড করতে হবে, তারপরেই আমরা বেরোতে পারবো আমাদের গন্তব্য লাদাখের উদ্দেশ্যে। টাইম হয়েছে পাক্কা 4:21। আমি আমার বাড়ি থেকে সবে মাত্র বেরোচ্ছি। চলো আসছি মা, তাহলে হর হর মহাদেব বলে আজকে জার্নিটা যা শুরু করা যাক। চলো আসছি তাহলে। তো আমার বাইক কিন্তু ফুল লোডেড হয়ে রয়েছে, যার জন্য কিন্তু এই সরু রাস্তাতে বের করাটা ভীষণই চাপের। তো আজকে আমরা আবারও বেরিয়ে পড়লাম আমাদের ড্রিম ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কলকাতা টু লাদাখ। যা ফিল হচ্ছে না, আর এই রকম লোডেড বাইক নিয়ে যখনই আমি বেরোই রাস্তায়, আমার লাদাখের কথাই মনে পড়ে। সে আমি যে কোনো জায়গায় যেতে পারি। আজকে আমাদের প্রথম দিন, তো আজকে আমি চাইছি না কোনো রকম স্ট্রেস রাখবো মনের মধ্যে। জাস্ট আমি এটুকু জানি যে পুরো লাদাখ সিরিজের রাইডটা আমরা এনজয় করব। আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, আকাশে বেশ ভালো রকম মেঘ রয়েছে কিন্তু। তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই মেঘটা কাটিয়ে আগের দিকে বেরিয়ে যাওয়ার। টাইম হচ্ছে 4:49। আমরা ডাকঘর মন্দিরের ঠিক সামনে চলে এসেছি, আর এখানে রয়েছে আমাদের দীপদা। তো দীপদা, আবার দেখা হবে পাক্কা 1 মাস পর। একদম একদম। যাক, তুমি যে এত ভোরবেলা ঘুম নষ্ট করে এসেছো, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের মধ্যে একটা ভালোবাসা না। একদম। তাহলে এখন কোথায় যাবে? এখন এই তোমার কাছে এসেছি। ঠিক আছে, একটু দাঁড়াই, আমরা দুজনে একটু গল্প গুজব করি, তারপরে বেরোবো, কারণ অনেক দিন আর গল্প সাক্ষাৎ থাকবে না। ওই ফোনে কন্ট্যাক্ট থাকবে টুকটাক। A few moments later. দীপদা আসি।
হ্যাঁ টাটা, আসছি। চলো, তো টাইম হয়ে গেছে পাক্কা 5:02, আর ঋষভ ভাইও এসে গেছে মোটামুটি, ফোন করছে আমাকে। আমাদের সেকেন্ড রাইডার এখানে দাঁড়িয়ে রয়েছে, কলকাতা টু লাদাখ। হ্যাঁ ভালোই লোড হয়েছে। গাড়িতে মোটামুটি ফ্ল্যাগ বাঁধা কমপ্লিট, আর ফ্ল্যাগ বাঁধার পরে গাড়ির লুকসটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সবেমাত্র ভোরের আলো ফুটছে, আর তার সাথে সাথে আমাদের সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ। আচ্ছা, মেঘ কিন্তু অনেকটাই কেটে গেছে, এটা একটা খুবই ভালো জিনিস, কারণ বৃষ্টি এলে আমাদের যে ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল সেই ডেস্টিনেশনে যাওয়াটা কিন্তু একদমই পসিবল হতো না। তো যাই হোক, সূর্যি মামার দেখা তো পেয়ে গেছি। যেহেতু এবছরে মনসুন কিন্তু অনেক তাড়াতাড়ি ঢুকে গেছে, সেই কারণে কিন্তু বৃষ্টি আমরা পাবো। এই সেকেন্ড ব্রিজটা পার না করলে মনেই হয় না যে আমরা ঠিক লং ড্রাইভে যাচ্ছি। এর আগে পর্যন্ত রাস্তা আমার বাড়ি থেকে এই পর্যন্ত এতটাই খারাপ, মানে জাস্ট কিছু বলার নেই। আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে শুধু আমার বাড়ি থেকে সেকেন্ড ব্রিজ আসতে। তো বেশ কিছু দিনের জন্য আমরা কলকাতাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকের প্ল্যান সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে। আজকের প্ল্যান রয়েছে, আমরা টোটাল 4টে স্টেট ক্রস করব। আজকের প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যাব ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে ক্রস করে যাব বিহার, বিহারকে ক্রস করে আমরা ইউপিতে কোনো একটা জায়গা থেকে স্টে করব। আর স্টে করব সেই রকম মানে না কোনো হোটেল নেব না কিছু, তো আমরা ট্রেন করব কোনো একটা জায়গা দেখে বা পেট্রোল পাম্পে ট্রেন করব। তো ভিডিওটার সাথে জুড়ে থেকো এবং দেখতে থাকো, আগে কিন্তু অ্যাডভেঞ্চার ভরপুর থাকতে চলেছে। এই প্রথমবার আমি সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনকে জাস্ট বেরোতে দেখছি। এর আগে যতবারই গেছি কিন্তু একটাও ট্রেন দেখতে পাইনি। এই বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে দীঘা পুরীর সাইডে, আর আমরা স্ট্রেট নেবো, তো এটা যাচ্ছে দিল্লির সাইডে। তো অনেকে বলে যে দিল্লি বহুত দূর, তো সেই দিল্লিতে কিন্তু আমরা আমাদের এই ছোট্ট ভাইকে নিয়ে যেতে চলেছি। দিল্লিকে অনেক কাছে আনতে হবে। সকালের টাইম, এরকম সুন্দর একটা হাইওয়ে, ও জাস্ট ফাটাফাটি লাগছে ভাই। আর ওয়েদারটাও যদি বলতে হয় তো একদম মিন্ট কন্ডিশন রয়েছে, হালকা হালকা মেঘ রয়েছে। তো সূর্যের তাপটা আমাদের অতটাও বোঝা যাবে না। দেখা যাক এবারে আগে কি হয়। যদি বৃষ্টিটা না হয়, এরকম ওয়েদার থাকে, তাহলে তো আমরা বারাণসী পর্যন্ত আরামসে চোখ বন্ধ করে পৌঁছে যাবো। আর একটু পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশান একটু খারাপ হয়ে যাবে, কারণ বর্ধমান পর্যন্ত রাস্তার প্রচুর ডাইভারশন রয়েছে এবং রোড কন্ডিশনও খারাপ। তো বর্ধমানের পর থেকে কিন্তু আবার আমরা এরকম সুন্দর একটা চাকাচাক রাস্তা পেয়ে যাবো আবারও। ফাইনালি আমরা উঠে পড়েছি NH-19-এ। আর NH-19-এর কন্ডিশনটা জাস্ট দেখো, জাস্ট মাখন ভাই মাখন। একটু আগে পর্যন্ত রাস্তায় তবু একটু জাম পাচ্ছিলাম, তবে এখন তো মোটামুটি একদম ফাঁকা নিরিবিলি রাস্তা রয়েছে। সামনের গাড়িগুলো জাস্ট আশপাশ করে কাটিয়ে বেরিয়ে গেলেই হবে। তো এইরকম রাস্তা যদি পুরোটা পাই না, তাহলে তো কোনো কথাই হবে না। আর আমাদের রাইট সাইডে ঠিক সূর্যি মামা উঁকি মারছে আবারও। বারাণসী 650 কিলোমিটার এখান থেকে। চলো, পৌঁছে গেছি এই ট্রিপের প্রথম টোল প্লাজার সামনে, যেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এরপর থেকে কিন্তু রাস্তার কন্ডিশান বিভৎস খারাপ থাকে। দেখা যাক এখন কি হয়েছে, কারণ আমি এর আগের বার যখন মহাকুম্ভে গিয়েছিলাম তখন কিন্তু রোড কন্ডিশান খুব খারাপ পেয়েছি। না ভাই না, NH-19-এর রাস্তা একদম মাখন করে দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দর রাস্তা বানিয়ে দেবে। ও সত্যি, বর্ধমান এখান থেকে 70 কিলোমিটার বাকি। তো চেষ্টা করবো আমরা ডাইরেক্ট বর্ধমানে গিয়েই একেবারে দাঁড়াবার। তো ওখানে দাঁড়িয়ে যা কিছু আমরা টিফিন করব, তো তারপরে আবার আমরা কন্টিনিউ এগোতে থাকবো। ওয়েলকাম টু সিঙ্গুর। তো বাম দিকে চলে গেল সিঙ্গুর। ওরে বাবা, এদিকে কি গাড়ি, এটা কত চাকার একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা জাস্ট উড়ছে, দেখো জাস্ট ওয়াও ওয়াও। বারাণসী 633 কিলোমিটার ডিস্টেন্স বাকি। চলো, সবে তো আমরা জার্নি শুরুই করলাম, এখনো বাকি করতে শুরু করে দিয়েছি। চারিদিকে গ্রিনারি, মাঠকে মাঠ পুরো সবুজ হয়ে আছে। তো এই দিকে যখনই আমি ক্রস করি না, দেখতে কিন্তু একটা আলটিমেট লাগে। তো যাই হোক, NH-19 নিয়ে যে আমার কমপ্লেনটা ছিল, সেই কমপ্লেনটা আমার জাস্ট ঘুচে গেল এবারে। আমার বাড়ি থেকে ঝাড়খণ্ড বর্ডারের যে স্টেজটা রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলের টোটাল স্টেজটা প্রায় 250 কিলোমিটার। তো দেখা যাক আমরা এই 250 কিলোমিটার কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারি, কারণ এর পরে ঝাড়খণ্ডের যে স্টেজটা, ওটাও কিন্তু 100 থেকে 220 কিলোমিটার মতো স্টেজটা রয়েছে।
তো সেই হিসাবে একটা ক্যালকুলেশন করে কিন্তু বেরোতে হবে, যেহেতু আমরা বিহারে কিন্তু রাত্রিবেলাতে বাইক চালাতে চাইছি না। বিহারটাকে রাত হওয়ার আগে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। লাদাখ কোটি কোটি বাইকারের স্বপ্ন, আর আজকে আমরা সেই স্বপ্ন পূরণ করছি আমাদের 125 সিসির ছোট্ট একটা বাইক নিয়ে। তোমাদের এটাই দেখাবার চেষ্টা করবো এই পুরো ট্রিপে, যে সবথেকে কম খরচে আমরা কিভাবে লাদাখকে এক্সপ্লোর করতে পারি। এবং গাড়িটা ম্যাটার করে না, তোমাদের মনের সাহস এবং মনের ইচ্ছাটা থাকা দরকার। তো তোমরা যে কোনো গাড়ি নিয়ে কিন্তু লাদাখে পৌঁছাতে পারো। পুরো লাদাখ সিরিজটার সাথে জুড়ে থেকো, আমরা A to Z ডিটেলস কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে এই পুরো ট্রিপে, যে কি হচ্ছে আমার সাথে, কোথায় কোথায় খরচা তোমরা কমাতে পারবে এবং সেটা কিভাবে কমাতে পারবে। আমরা সেই থেকে কিন্তু কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, কোনোরকম এখনও পর্যন্ত সমস্যা নেই আমাদের, একদম স্মুথ জার্নি হচ্ছে। সবথেকে ভালো জিনিস, একটা খুব সুন্দর স্পিড মেনটেন করতে পারছি। আমরা 70 থেকে 80, কখনো কখনো 90ও ক্রুজ করছি, তো কোনো রকম চাপ নেই। গাড়িটা খুব সুন্দর বাঁধা হয়েছে আমার। যদি কোনো ব্যাগে একটা সাইডে টানতো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাত ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত। এমনকি হাত ছেড়েও দেখাচ্ছে, দেখো পুরো হাত ছেড়েও কিন্তু গাড়ি পুরো স্ট্রেট যাচ্ছে। টাইম হচ্ছে এখন 6:53, আর আমরা আমাদের ফার্স্ট 100 কিলোমিটার কমপ্লিট করলাম। তো এরকম কত 100 কিলোমিটার যে আমাদের কমপ্লিট করতে হবে তবে গিয়ে আমরা লাদাখে পৌঁছাবো, তার তো কোনো ঠিক নেই। তবে প্রতিটা রাইডে প্রথম 100 কিলোমিটার কমপ্লিট করলে একটা মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে। তো প্রথমে আসছে শক্তিগড়, তারপরেই বর্ধমান। তো এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স আছে 25 কিলোমিটার মাত্র। এখন সুন্দর হাইওয়েতে গাড়ি যখন 70 আসতে থাকে না, হাতটাকে জাস্ট এইভাবে নিয়ে এইরকম করতে, এর একটা কিন্তু আলাদাই মজা লাগে। কি সুন্দর লাগছে, মানে হাতটা জাস্ট আমি মনে হচ্ছে সেই মাছের মতন ঢেউ খেলছে, আর হাওয়াটা জাস্ট প্রেসারে তো দারুণ লাগছে, হাওয়া কাটিয়ে কাটিয়ে জাস্ট বেরোচ্ছে। তো এরকম করতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমাকে। বর্ধমান 19 কিলোমিটার, তো আমরা প্রায় বর্ধমান এসে গেছি নন স্টপ। চলো, ওরে বাপ রে বাপ, এটা পুরো রাস্তায় একাই জুড়ে নিয়েছে। বাম সাইড দিয়ে যাওয়াই যাবে না, প্রচুর রিস্ক হয়ে যাবে। ডান সাইড দিয়ে বেরোতে হবে, ডান সাইড দিয়ে বেরোতে হবে। কি বিশাল গাড়ি, এরম গাড়ি কিন্তু একটা নয়, এরম বহু গাড়ি এরম টেনে টেনে নিয়ে আসছে। তো সামনে এসে গেছে আজকে ডেটের আমাদের সেকেন্ড টোল প্লাজা, মানে পালসিট টোল প্লাজা। তো জাস্ট 7টার মধ্যে আমরা পালসিট টোল প্লাজা ক্রস করছি। অত লেটে বেরিয়েও ভাবা যায় এইরকম রাস্তা আর এরকম স্পিড না থাকলে এটা কখনোই কিন্তু পসিবল হতো না। যেহেতু আমরা এত দূর জার্নি করব, সেক্ষেত্রে একটা ভালো মতন স্পিড তো মেনটেন করতেই হবে। তার সাথে সাথে কিন্তু রাস্তাটাও ম্যাটার করে। যদি রাস্তাই খারাপ থাকে তাহলে তো আমরা স্পিডে যেতেই পারবো না। বারাণসী যাওয়ার আগে রাস্তার জাস্ট ভিউটাকে এনজয় করো তোমরা। কোথায় গিয়ে পৌঁছাবো কি হবে সেটা তো পরের কথা, বাইক নিয়ে আমরা বেরোই রাস্তার ভিউটাকে এনজয় করার জন্য। আর সেই রাস্তার ভিউটা যদি আমরা এনজয় করতে না পারি, আমরা শুধু হু হু করে বাইকই চালিয়ে যাই, তাহলে কিন্তু বাইক রাইড করার কোনো মানেই হয় না। শক্তিগড়ের একটু আগে আমরা দাঁড়িয়েছি, একটু টিফিন ফিফিন করবো, কন্টিনিউ আমরা অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি। কে যাচ্ছে আবার দেখে নাও, ঋষভ বলছি, কেউ বুঝতে পারছিল না। এই হচ্ছে ঋষভ ভাই, পুরুলিয়া রাইডে দেখেছিলে তোমরা, মানে টিম ট্রাভেল রাইডার্সের সাথে পুরুলিয়াতে জয়েন হয়েছিল, তাই তো ফার্স্ট টাইম। তো তারপরে ডাইরেক্ট লাদাখ, ভাইয়ের তারা কি আলাদা। তো যাই হোক, এখানে আমাদের গাড়িগুলো সব এরকম দাঁড় করানো রয়েছে। এখানে বিস্কিট রয়েছে, আমরা দুটো বিস্কিট খাবো। তার সাথে এই যে লাড্ডু মতন দিয়েছে দীপদা। তো দীপদা অনেক অনেক ধন্যবাদ তোমাকে এতটা সাপোর্ট করার জন্য। আরে দীপদা লাড্ডু ফাড্ডু দিল, কিছু বলো দীপদাকে। দীপদাকে আর কি বলবো, দীপদা তো আমাদের সঙ্গে সবসময় থাকে, তো থ্যাংক ইউ ওই লাড্ডু টাড্ডু দেওয়ার জন্য। তোমার ওই লাড্ডু টাড্ডু দিয়ে আজ টিফিনটা ছাড়বো, তারপরে বাকি জার্নি করবো, তাই তো? টাইম হচ্ছে 7:31, আর আমরা এখানে বিস্কিট খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি আবারও। তো গাড়িটাও একটু রেস্ট পেয়ে গেল, কারণ গাড়িটাও গরম হচ্ছে। প্রায় 116 কিলোমিটার কিন্তু আমরা কন্টিনিউ গাড়ি চালিয়েছি। আর সামনেই গঙ্গাপুর আসছে, তারপরেই পড়বে বর্ধমান। তো আমার গাড়িতে কিন্তু 1 টাকাটা তেল রয়েছে। তো দেখা যাক ঝাড়খণ্ড পর্যন্ত যেতে পারে কি না। যদি ঝাড়খণ্ড ঢুকে যেতে পারে 1 টাকাটাতে, তাহলে তো বেস্ট হয় বলে মনে হয় আমার, কারণ ঝাড়খণ্ড থেকে আমরা ফুল ট্যাঙ্ক করাবো। আর যদি তার আগে কাঁটা দপদপ করে, তাহলে কিন্তু আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও 100-200 টাকা তেল ভরতে হবে। ওয়েলকাম টু ল্যাংচানগর। শক্তিগড় কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। আর শক্তিগড়ে ঢোকা মানেই দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ল্যাংচার দোকান।
শক্তিগড়কে নিয়ে নতুন কিছু বলার নেই। আমরা ফেরার পথে শক্তিগড় থেকে অবশ্যই ল্যাংচা মিদানা সব কিনে নিয়ে বাড়ি ফিরবো, কারণ আমি এই রুটে যখনই ফিরি তখন কিন্তু ল্যাংচা মিদানা টিদানা নিয়ে ফিরতে হয় আমাকে। তো বাড়ির লোক সবাই খুবই ভালোবাসে এই জিনিসটা, আর আমার নিজেরও এই জিনিসটা খুবই ভালো লাগে। বর্ধমানকে ক্রস করছি, জাস্ট কিছু মনেই হলো না আমরা বর্ধমানকে পার করে বেরিয়ে এলাম। এর আগে পর্যন্ত যা জাম লাগতো বর্ধমানের, সিগন্যাল টিগনাল খেয়ে খেয়ে আমাদের যেতে হতো, তবে এখন কিন্তু জাস্ট অসাধারণ রাস্তা কন্ডিশন করে দিয়েছে। যতই আমরা ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছি আকাশের কন্ডিশন দেখো পুরো কালো হয়ে আছে সামনেটায়। ঝাড়খণ্ডে আমরা বৃষ্টি পাবো এটুকু শিওর। ঝাড়খণ্ডে এমনি এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সমস্ত জল কিন্তু অনেক উপরে, তো সব কিছু কিন্তু হাই অ্যালার্টে রয়েছে পুরো ঝাড়খণ্ডটা। ঝাড়খণ্ডে ঢুকতেও হলো না ভাই, তার আগে থেকেই বৃষ্টি চালু। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যতক্ষণ এই গুড়ি গুড়ি পড়ছে ততক্ষণ ভাবছি যে এগিয়ে যাওয়া যাক, যখন জোরে আসবে তখন এক জায়গায় দাঁড়ানো যাবে। এই বৃষ্টির সময় রাইড করলে এই একটা সমস্যা, বারবার রেনকোট পরো খোলো। আমরা দীঘা গিয়ে যা ফাঁসান ফেসেছিলাম সেই রকম না হলেই হবে। যদি বৃষ্টি হয় একান্ত তো কন্টিনিউ হোক, কোনো চাপ নেই আমাদের, কিন্তু এই এক্ষুনি হবে আবার থেমে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু চাপ বাড়বে। কারণ যখনই বৃষ্টি থেমে যাবে রেনকোট পরে থাকলে গরম কিন্তু অনেক বেশি হবে। পানাগত পৌঁছে গেছি, আর এখানে কিন্তু আমার গাড়ির কাঁটা এবারে ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে, মানে আর খুব বেশি তেল কিন্তু আমাদের নেই। তো আগে থেকে 200 টাকার তেল ভরাবো হয়তো। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71 কিলোমিটার, দার্জিলিং হচ্ছে 519। ওকে, নিরাপদে গাড়ি চালান, সিট বেল্ট লাগান। পেট্রোল পাম্প দেখতে পেয়েছি অনেক কষ্টে, তো আমি এতক্ষণ ইকো মোডে চালিয়ে আসছিলাম, কারণ পেট্রোল পাম্প আমরা দেখতে পাচ্ছিলাম না। তো এখান থেকে আমরা 200 টাকার পেট্রোল নিয়েছি। তো ভেবেছিলাম যে ঝাড়খণ্ড পর্যন্ত চলে যাবে, কিন্তু গেল না। গাড়িটা এত লোড হয়ে রয়েছে, মানে ডবল স্ট্যান্ড ছাড়া সিঙ্গেল স্ট্যান্ডে গাড়ি দাঁড়াচ্ছেই না, এক্ষুনি পড়ে যাচ্ছিলো। জাস্ট অনেক কষ্টে ধরে নিয়েছি আর কি, যা হোক করে। তো এখানে পেট্রোলের লিটার হচ্ছে 105 টাকা 83 পয়সা। আর ঝাড়খণ্ডের লিটারও দেখাবো তোমাদেরকে যে ঝাড়খণ্ডে কত টাকা লিটার চলছে এখন। একদিকে ভালো হলো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড দুটোরই পেট্রোলের দাম আমি বলতে পারবো। পৌঁছে গেছি আজকের ডেটের 3 নম্বর টোল প্লাজা। তো এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ টোল প্লাজা, এরপরে কিন্তু আমরা ঝাড়খণ্ড এন্টার করে যাব। তো এই টোল প্লাজার আগে দেখলাম যে মামুরা সব গাড়ি চেক করছে, আমাদের তো দাঁড় করালো না, সামনে একজনকে দেখলাম যে দাঁড় করিয়েছে। তো এরা মোটামুটি পয়সা খাওয়ার জন্য যা না তাই করে, টোল প্লাজার সামনেও দাঁড়িয়ে পড়েছে পয়সা খেজার ধান্দায়। এই প্রথম দিল্লির বোর্ড আমরা দেখতে পেয়ে গেছি 1368 কিলোমিটার, আসানসোল 41 কিলোমিটার। চলো দিল্লি চলো ভাই। তো মোড়ের মধ্যে একটা এত এনার্জি কাজ করছে না, যে এনার্জিটা অন্য কোনো রাইডে থাকে না। বিশেষ করে লাদাখটা থেকে যখনই আমি যাই তখন এই এনার্জিটা মানে ভিতর থেকে চলে আসে, কীভাবে আমি জানি না। গুড়ি গুড়ি বৃষ্টি আবারও পড়ছিল, যার জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, বলি রেনকোট টেনকোট পরবো। তো দাঁড়াতে দাঁড়াতে আবারও বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে। চলো, আর আমরা এখনও পর্যন্ত 209 কিলোমিটার কমপ্লিট করেছি। ওরে বাবা, আবার বৃষ্টি চালু ভাই। ঝাড়খণ্ডে ঢুকতে দিচ্ছে না, তার আগে থেকেই বারবার বৃষ্টি এসেই চলেছে। এখানে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতেই হবে। আর রেনকোটটা পরে নিলাম কারণ আকাশের ঘোর খুবই খারাপ, সামনের ওয়েদার বুঝতে পারছো পুরো কালো হয়ে আছে। আর ঝাড়খণ্ডে শুনলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যতই এগিয়ে যাচ্ছি ততই মেঘ কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আর বৃষ্টিটা এখন একটু থেমেছে, তবে বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি পড়ছে এখনও। এই বৃষ্টির মধ্যে রাইড করা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ব্যাপার। যতই গরম হোক তোমরা যেতে পারবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে যে প্যাচ প্যাচে ভাব, বুটের মধ্যে জল চলে যাচ্ছে, পুরো রেনকোট পরে ভিতরে ঘেমে চান হয়ে যাচ্ছি, এইটা সব থেকে টাফ ব্যাপার। যাই হোক, চলো আমরা বেরিয়েছি একটা সুন্দর চ্যালেঞ্জকে নিয়ে, সেই চ্যালেঞ্জ তো কমপ্লিট করবই। লাদাখ লাদাখ লাদাখের অ্যাডভেঞ্চার এখনই শুরু হয়ে গেছে। আরে বাপরে বাপ, বৃষ্টি দেখো, সামনে কিছু দেখাই যাচ্ছে না। আমরা কত সুন্দরভাবে আসছিলাম, ও তার মধ্যে এইরকম বৃষ্টি। ভেবেছিলাম এই রাইডটা আমরা একদম স্মুথভাবে জার্নি করব, একটুখানি করে যাচ্ছি বৃষ্টি আসছে, একটুখানি যাচ্ছি বৃষ্টি আসছে। সবে মাত্র আমরা রেনকোটটা খুললাম, তারপরে আবার জোরে বৃষ্টি থেকে গেছে।
এখন টাইম হচ্ছে পাক্কা 11টা, আর আমাদের অবস্থাকে বুঝতে পারছো, এত বৃষ্টি ভাই ঝাড়খণ্ডে ঢোকা থেকে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে তো মোটামুটি একটু বৃষ্টিটা নেই দেখতে পাচ্ছি, সেই কারণে আমরা এখানে দাঁড়িয়ে জাস্ট রেনকোট ফেনকোটগুলোকে খুলে নিচ্ছি। তো এত বৃষ্টি হচ্ছিলো, আমি জাস্ট ক্যামেরাটাকে নিয়ে আর আমার টপ বক্সে রেখে দিয়েছিলাম। প্রচুর বৃষ্টি ভাই, প্রচুর বৃষ্টি। আর আশা করছি সামনে আসলাম বৃষ্টি হবে না, কারণ এইদিকে মেঘ দেখতে পাচ্ছি, এইদিকে কিন্তু কালো হয়ে রয়েছে, আর এইদিকে দেখতে পাচ্ছি মোটামুটি সাদা রয়েছে। এবার দেখা যাক, যদি বৃষ্টি আবার আসে তো আবারও কিন্তু আমাদের দাঁড়িয়ে রেনকোট আবার পরতে হবে, যেটা সব থেকে বেশি বিরক্তিকর ব্যাপার। এখনো পর্যন্ত আমরা 294 কিলোমিটারই কমপ্লিট করতে পেরেছি, তার মধ্যে 250 কিলোমিটার ছিল ওয়েস্ট বেঙ্গলের স্টেজটা। এই ট্রিপে আমাদের প্রথম পাহাড়ের দর্শন, দারুণ লাগে, দারুণ। উপরে জাস্ট মেঘগুলো জমে রয়েছে, যদিও বৃষ্টিটা এখন বন্ধ রয়েছে, যার জন্য আমি ক্যামেরাটা অন করতে পেরেছি। যদি বৃষ্টি হতো তাহলে এই জায়গাটাকেও আমাকে স্কিপ করে কিন্তু বেরিয়ে যেতে হতো। এই জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু পরেশনাথ হিলেরই একটা রেঞ্জ, আর সামনে কিন্তু পরেশনাথ হিলও আসছে। আমরা ঝাড়খণ্ডের যেই জায়গাটাতে রয়েছি এখন, যেদিকে মাথা ঘোরাবে সেই দিকেই কিন্তু পাহাড়। ঝাড়খণ্ডে এরকম হাইওয়ের মধ্যে কত গরু দেখো, শুধু এখানে বলে নয়, পুরো হাইওয়েটা জুড়েই, মানে কিছুটা কিছুটা করে যাচ্ছি আমরা, তার সামনেই কিন্তু এরকম গরু কিন্তু প্রচুর রয়েছে। আর গরুগুলো এমন রাস্তার মধ্যিখানে পায়খানা করে রেখেছে যে গাড়ির চাকা যদি স্পিডে ওঠে পুরো স্লিপ করে বেরিয়ে যাবে। তার মধ্যে বৃষ্টি তো হয়েইছে, এই দেখো গরুর রাস্তার মধ্যে চড়ে বেড়াচ্ছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাধারণত দেখা যায় না, তবে ঝাড়খণ্ডে একটু বেশি দেখা যাচ্ছে এটা। আমাদের লেফট সাইডে জাস্ট ভিউ দেখো ভাই, লুক অ্যাট দ্য ভিউ ম্যান। আমরা জাস্ট তোপচাচিটাকে ক্রস করলাম, আর তোপচাচি ক্রস করা মানেই এরকম একটা সুন্দর ভিউ চোখে পড়ছে। ঝাড়খণ্ডের এই যে স্টেজটা রয়েছে, এই স্টেজটাতে কোনোরকমভাবে বোর হবে না তোমরা। তো এই জায়গাটা থেকে আমি দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, মনে হচ্ছে না স্নো ক্যাম্প মাউন্টেন। তো পুরো কালো মেঘের মধ্যিখান থেকে মানে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু কালো মেঘের মধ্যিখান দিয়ে আমরা চলেছি লাদাখ, তো একটা সেরা অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু। ও মনে হচ্ছে যেন কাশ্মীর চলে এসেছি এখনই, সিরিয়াসলি বলছি। এদিক থেকে জাস্ট আমি চোখ ফেরাতে পারছি না। আরে বাবা, আবার বৃষ্টি এসে গেছে ভাই, দেখো মাথার উপরে কালো মেঘ আর বৃষ্টি শুরু। এই হচ্ছে পুরো ট্রিপটাতে এখনো পর্যন্ত। আর আমরা পৌঁছে গিয়েছি এখন কি রাঙামাটি। তো বৃষ্টিটা জাস্ট থেমেছিল, আমরা দাঁড়িয়ে, আমার বুটের ভিতরে প্রচণ্ড জল ঢুকে গেছিলো, সেই কারণে আমি বুটটাকে এইখানে জাস্ট বেঁধে নিয়েছি। দেখো গাড়ির আমি সাইডে বুটে বেঁধে নিয়েছি, আর পায়ে পরে নিয়েছি হাওয়াই চটি। তো রেনকোট ফেনকোট সব খুলে ফেলেছিলাম, আবারও দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আবার রেনকোট পরতে হবে। তো এই পুরো রাইডটা এরকমই হতে থাকবে, কিছু করার নেই। বৃষ্টিতে আমরা মোটামুটি ভিজে পুরো কাক ভেজা হয়ে যাচ্ছি, একটু করে যাচ্ছি আর বৃষ্টি আসছে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, দুপুরের টাইম প্রায় 2টো বেজে গেছে। তো খাবার দাবার খেতে হবে যাও কিছু। তো আমরা হালকার মধ্যে লিট্টি নিয়েছি এখানে, তো লিট্টি দেখিয়ে দিই। এই দেখো বিহারের স্টাইলের লিট্টি খাওয়া কমপ্লিট করে তারপরে আগের দিকে এগোবো। জানি না কখন আমি গোপ্রোটাকে আবার মাউন্ট করতে পারবো, তার কারণ হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তো মনসুনে লাদাখ রাইড করা মোটেও সহজ ব্যাপার নয়। এবছরে যদিও মনসুনটা অনেক তাড়াতাড়ি চলে এসেছে, সেই কারণেই কিন্তু আমরা এতটা ফেঁসে গেছি। আর আমাদের গাড়িটা বুঝতে পারছো, এই হচ্ছে গাড়ি, আর রিসার্ভে রয়েছে RT আর 160। তো গাড়িগুলো কিন্তু ফুল লোডেড গাড়ি, যেখানে সেখানে দাঁড় করানো যাচ্ছে না, ভীষণ চাপ হয়ে যাচ্ছে, ভীষণ চাপ। তো আমরা এখন প্রথম লিট্টি টেস্ট করছি। এখন লিট্টি সাইড একটা আলুর চোখা টাইপের দিয়েছে। দারুণ দারুণ। বিহারের এই সাইডে এলে আমি লিট্টি একদম মিস করতে যাই না। তো তোমরা যদি বিহারে কেউ আসো, লিট্টি চোখাটা একবার ট্রাই করবে, দারুণ দারুণ। 2000 years later. টাইম হচ্ছে 2:55, আর আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবেমাত্র বেরোচ্ছি। আর এখান থেকে এখনও পর্যন্ত বারাণসীর ডিস্টেন্স আছে 310 কিলোমিটার। তো যে হারে বৃষ্টি হচ্ছে এটা আমি ভাবতেও পারিনি যে এতটা বৃষ্টি হবে। বৃষ্টির জন্য প্রিপারেশান নিয়েছিলাম, কিন্তু এইরকম বৃষ্টি হবে বুঝতে পারিনি।
মেন ফেসে গিয়েছি আমি সবথেকে বড় বুটেতে। তো বুটটা কিন্তু অবস্থা খুবই খারাপ, তো জল টল ঢুকে জাস্ট যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে রয়েছে এখন। সেই কারণে এই বুটটাকে বেঁধে রেখে আর এই চটি পরেই আমি আপাতত রাইড করছি। তো আমি নতুন একটা থাম্বনেল দেবো ভাবছি যে চটি পরে কলকাতা থেকে লাদাখ। কেমন হবে কমেন্টে অবশ্যই জানিও আমাকে। ও এখনো পর্যন্ত 309 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। তো যেতে অ্যাজ এ গুগল ম্যাপ বলছে যে 9টা 26 বাজবে, তার মানে এটা কিন্তু আমাদের আরও লেট হতে চলেছে। এর আগের বারে কিন্তু আমরা এই সোজা রাস্তাতে গিয়েছিলাম বারাণসী, তো এবারে কিন্তু ডান দিকে একটা বাইপাস রাস্তা দেখিয়েছে, ওই রাস্তাটা নিয়েছি। কিন্তু বাইপাস নেওয়া মাত্র তো প্রচুর জ্যাম ভাই। আরে বাবা, জ্যাম তো পুরো। সোজা গেলেই মনে হচ্ছে ভালো হতো, শর্টকাট নিতে গিয়ে বেশি না ঘুরতে হয় আবার আমাদের। এমনিতেই বৃষ্টিতে আমাদের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, তার উপরে যদি আবার শর্টকাটে গন্ডগোল করে। সামনে একটা হচ্ছে রোড ক্লোজার দেখিয়ে দিয়েছে, আমরা গুগল ম্যাপের কথা শুনে এসে আবারও একবার ভুল করলাম। এটাতে আমরা ব্যাক করি, ব্যাক করে আবার এই লেনটা ধরে আমরা এইদিকে আসতে হবে। তো এইটা জাস্ট ওই বাজারের জামটাকে কাটিয়ে আবারও কিন্তু গয়া রোডেতে তুলে দিয়েছে। এই দেখতে পাচ্ছ গয়া রোড, আর আমাদের পিছন দিয়ে যে রোডটা চলে যাচ্ছে ওইটা কিন্তু একটা বাজার পড়ে ওখানে বড় মতন। তো ওই জামটাকে কাটাবার জন্য এই বাইপাসটা করা হয়েছে। জানি না আজকে কতদূর পর্যন্ত যেতে পারবো, কারণ বৃষ্টিতে ভিজে সবারই অবস্থা খারাপ হয়ে গেছে। ওয়েলকাম টু চৌপাড়ান। তো আমরা চৌপাড়ানের জঙ্গল কিন্তু এন্টার করে গেছি, আর আমাদের দু সাইডে দেখতে পাচ্ছ চৌপাড়ানের জঙ্গল। তো এর আগের বার যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু এত গ্রিনারি ছিল না, তখন মানে রোদের তাপেতে জাস্ট সমস্ত গাছ কিন্তু জ্বলে গেছিলো। আর এখন তো দেখতে পাচ্ছি পুরো সবুজ, একদম হারা ভরা। এবারে চৌপাড়ানের জঙ্গলটা ক্রস করতে কিন্তু বেশ মজাই লাগবে। এই জঙ্গল নিয়ে কত না কি কাহিনী রয়েছে। একটা সময় ছিল যে এখানে কোনো গাড়ি ঘোড়া তো দাঁড়াতোই না, মানে কন্টিনিউ গাড়ি এপার থেকে শুরু করবে, জঙ্গল পার করে তবে দাঁড়াবে। এমনকি রাত্রিবেলা যদি আসো তোমরা এই সব রোডেতে, তো পুলিশ প্রোটেকশান দিয়ে কিন্তু গাড়িগুলোকে পার করা হতো। তবে রাত্রিবেলা চৌপাড়ানের জঙ্গল ক্রস করা কিন্তু এখনও কিন্তু সেফ নয়। তো তোমরা যারা এই সমস্ত রোড কমপ্লিট করতে চাইছো, তো আমি তো বলবো দিনের আলোতে আলোতে চৌপাড়ানের জঙ্গলটা কমসে কম ক্রস করে নাও। এই জায়গাটা কিন্তু দারুণ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, তার মধ্যে এরকম সুন্দর রাস্তা, কার হয়ে জাস্ট উঠছে, দুর্দান্ত রাস্তা। তো দিনের বেলা এইসব রোডগুলো ক্রস করার একটা সুবিধাও রয়েছে যে তোমরা টোটাল সিনিক বিউটি কিন্তু এনজয় করতে পারবে। ওরে বাবা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, খালি পুরো রেলিং ফেলিং সব ভেঙে নিয়ে গাড়ি পুরো জঙ্গলে ঢুকে গেছে। ও এই দেখো সব রেলিং ভাঙা। আর এই যে হলুদ হলুদ স্টেপগুলো রয়েছে বাম্পারের মতন ছোটোখাটো, তো এইগুলো কিন্তু আগে ছিল না, এই ইদানিং করে দেখতে পাচ্ছি যে এইগুলো দিয়েছে। এই প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, এই কারণেই হয়তো দিয়েছে ওগুলো। গাড়ি সবসময় নিজের কন্ট্রোলে চালানোই দরকার, কন্ট্রোলের বাইরে গিয়ে গাড়ি চালালে এরকম দুর্ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। ওয়েলকাম টু বিহার। তো এই আমরা বিহারে কিন্তু এন্টার করে গেলাম। এতক্ষণ আমরা যে চৌপাড়ানের জঙ্গলটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে ঝাড়খণ্ডে, আর বিহারেও কিন্তু বেশিরভাগটা জঙ্গল রয়েছে। তো অনেকেই বলে যে চৌপাড়ানের জঙ্গল রয়েছে বিহারে, এটা কিন্তু একদমই ভুল। ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার পর্যন্ত যে স্টেজটা রয়েছে এর মিডিলে কিন্তু চৌপাড়ানের জঙ্গলটা পুরো রয়েছে। এবার আমি একটা পুকুর খুঁজছি, যদি পুকুর টুকুর পাওয়া যায় তাহলে দুপুরে স্নানটা কিন্তু করে নেওয়া যেত। আর আমরা বিহারে জাস্ট ঢুকে চৌপাড়ানের জঙ্গলটার কাছে দাঁড়িয়েছি একটু। তো চৌপাড়ানের জঙ্গলের একটু ভিতরে তোমাদের ভিউটা দেখাবো বলেই দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি। তো এদিকে জাস্ট ভিউটা দেখো, ওয়াও। তো এদিকে যাওয়া যায় তো আমি যাওয়ার চেষ্টা করবো একবার, কারণ এই সমস্ত জায়গায় অ্যাডভেঞ্চার করতে কিন্তু বেশ একটা আলাদাই মজা লাগে। আমি তো এইরকম অ্যাডভেঞ্চার করতে অনেক ভালোবাসি। এই দেখো একদম অফবিট, কেউ কোনো দিন হয়তো এত জঙ্গলের ভিতরে ঢোকেনি। আর আমি তোমাদের দেখাবো বলে জাস্ট এই জঙ্গলের ভিতরে ঢুকেছি, সেই বিখ্যাত চৌপাড়ানের জঙ্গল যেখানে ডাকাতদের বাস ছিল আগে, সেখানে তোমাদের ভাই দাঁড়িয়ে রয়েছে আর তার সাথে তোমাদের সামনে তুলে হচ্ছে, ব্লগিং করছে। মানে ভাবা যায় চৌপাড়ানের জঙ্গল এত গ্রিনারি কিন্তু থাকে না, যেহেতু বর্ষাকাল চলছে সেই কারণে প্রতিটা গাছের পাতা কিন্তু এখন সবুজ হয়ে উঠেছে, দারুণ দারুণ। আর এদিকে দেখো, এদিকে সব বৃষ্টি বৃষ্টি হয়েছিল হয়তো, এখানে জল টল জমে আছে।
আমাদের গাড়িগুলো জাস্ট ওই রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে, রিসার্ভ দাঁড়িয়ে আছে ওখানে, আর আমি ঢুকে পড়েছি পুরো জঙ্গল। এই জঙ্গলে কিন্তু হাতি, হরিণ সব কিছুই কিন্তু রয়েছে। টাইম হচ্ছে 4:30, আমরা চৌপরানের জঙ্গলকে জাস্ট ছেড়ে দিয়ে বেরোচ্ছি এবারে। চলো, এখানে অনেকক্ষণ কিন্তু আমরা রেস্ট নিয়েছি। চলো, বিহারের আসল খেলা কিন্তু শুরু। তো আমি তাই ভাবছিলাম যে বিহারে ঢুকে পড়লাম, এখন পর্যন্ত জাম পড়ছে না কেন, এটা তো একদম বিশ্বাসের অযোগ্য হয়ে যাচ্ছিল আমার কাছে। তো বলতে বলতে লম্বা জাম পড়েছে। আর সত্যি কথা বলতে গেলে বৃষ্টিটা যদি না হতো না, আমরা এখনও পর্যন্ত হয়তো বিহারকে প্রায় শেষের পর্যায়ে ফেলে দিতে পারতাম, কিন্তু বৃষ্টিটা হয়ে পুরো আমাদের 12টা বাজিয়ে দিয়েছে। ভাই রে ভাই, বিহারের এক্সপিরিয়েন্স বরাবরের মতন খুবই খারাপ এখনও পর্যন্ত। বিহার সবে আমরা শুরুই করেছি, তার মধ্যে রাস্তার কন্ডিশন দেখো। এক তো জাম থেকে আমরা পুরো সাইড দিয়ে বেরিয়েছি অনেক কষ্টে, তারপরে এইরকম রাস্তা পুরো দই হয়ে আছে ভাই, দই। ওকে চলো, বাম দিকে যাওয়াই যাবে না। ও, সূর্য ওঠার পরে বিহারের যে গরম, আর কিছু বলার নেই। রাস্তা খারাপ, গরম, সব কিছু একসাথে। এতক্ষণ মেঘলা হয়েছিল, বেশ ভালোই ছিল। সূর্য মামার দেখা পেতে না পেতেই গরমে জাস্ট ফাটিয়ে দিচ্ছে আমাদের। বিহারের একটা পুলিশ অফিসার জাস্ট যেতে যেতে আমাকে হাত দেখালো। তো গাড়িটা সাইড করেছে 4 চাকা, আমিও সাইড করলাম, দাঁড়ালাম। তো আমি ভাবলাম যে হয়তো কিছু জিজ্ঞাসা করবে, লাইসেন্স ফাইসেন্স চাইবে হয়তো। তো বলছে যে কোথেকে আসছো, আমি বললাম যে কলকাতা থেকে আসছি। তো বলছে যে কোথায় যাওয়া হবে, আমি বলি লাদাখ। বলছে এই বাইক নিয়ে লাদাখ, আমি বলছি হ্যাঁ। বলছে ও তোমাকে দেখে খুব ভালো লাগলো, সেই কারণে দাঁড় করালাম, বলে হ্যান্ডশেক ফ্যান্ডশেক করলো। সত্যি মানে রাস্তার মধ্যে এরকম সিচুয়েশান হলে না, একটা মন থেকে একটা আলাদাই আনন্দ পাওয়া যায়, সিরিয়াসলি বলছি। তো সবাই কিন্তু বাইক রাইড যারা করে তাদেরকে সাপোর্ট কিন্তু করে, এটা মানা যায়। কারণ রাস্তায় আমার সাথে এরকম ইনসিডেন্ট একবার নয়, বহুবার হয়েছে, যারা আমাকে অনেক হেল্প করেছে এবং দাঁড় করিয়ে অ্যাপ্রিসিয়েটও করেছে যে চলো খুব ভালো কাজ করছো তুমি। তো এই বিহার টিহার যদি আমরা প্রপার গরমে পার করতাম না, আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে যেত। তো এখন তো যে গরমটা রয়েছে সেটা অনেক কম, অনেক কম। আর এদিকে বিহারের ছোট্ট ছোট্ট পাহাড়গুলোকে দেখো, কত দারুণ লাগছে না, পুরো সবুজ মাঠ, তার ওপারেই কিন্তু ছোটো ছোটো পাহাড় রয়েছে। আর সামনে রোদটাকে যা সেটা মেঘ এসে ঢাকা দিয়েছে, দারুণ দারুণ, মানে চোখে রোদ লাগছিল সেটাও আর লাগছে না। এদিক দিয়ে আসছে বা এদিক দিয়ে ঢুকছে ডান দিকে, কোনো ইন্ডিকেটার ফিন্ডিকেটার দেওয়ার দরকারই নেই, খুব সাহস করে যেরাম পাচ্ছে ঢুকে যাচ্ছে। তো আমাদের গাড়ি একটা স্পিডে রয়েছে, 70-80 স্পিডে রয়েছে, সামনে থেকে যদি কেউ এসে ডান দিকে ঢোকে তাহলে কিছু বলার নেই। তো এই জিনিসটা বিহারে বেশি আমি দেখেছি, যে কোনো সিগনাল টিগনাল মানার ব্যাপার নেই, যে কোনো জায়গায় সিগনাল দেওয়ার দরকার নেই, যা ওদের মন চাই সেটা করলেই হলো। তো যাই হোক, মোটামুটি আমরা একটা ভালো স্পিড মেনটেন করে এখন যেতে পারছি, রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো পেয়েছি, আর একটু ফাঁকা ফাঁকাও রয়েছে। আর আমরা আমাদের বাড়ি থেকে 505 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি ভাই। এই বৃষ্টির মধ্যে 500 কিলোমিটার কমপ্লিট করা, উফ। A few moments later. টাইম হচ্ছে এখন 5:44, আর আমরা হাইওয়ের ধারে একটু দাঁড়িয়েছি। তো একটু জল টল খাবো, একটু রেস্ট নেবো, কারণ অনেকক্ষণ হলো আমরা টানা কিন্তু গাড়ি চালাচ্ছি, আর গাড়ির ইঞ্জিনটাও প্রচণ্ড হিট হয়ে গেছে, মানে হাত দেওয়া যাবে না এরকম অবস্থা। তো সবুজ মাঠ, তার পাশ দিয়ে কিন্তু বেশ ছোটো ছোটো সুন্দর একটা পাহাড়ের ভিউ, জাস্ট অসাধারণ অসাধারণ। আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম একটা জলাশয় বা পুকুর, আজকে আমরা চান করার ইচ্ছা ছিল, কিন্তু বিহারে কোনো পুকুর টুকুর রাস্তার ধারে বিশেষ করে আমরা পাইনি। তো যদি পেতাম তো চান হয়তো করতাম, তবে আজকে মনে হয় না আর আমরা চান করতে পারবো বলে। 6:10 হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু এখানে আলো বেশ ভালোই রয়েছে। আমাদের ওদিক হলে এতক্ষণ সন্ধে নেমে যেত। তো যেহেতু আমরা উত্তরের সাইডে যাচ্ছি, যত আমরা আগের দিকে যাব তত কিন্তু মানে বেশি টাইম পর্যন্ত সূর্যকে আমরা দেখতে পাবো। বিহারের রাস্তাও কিন্তু অনেকটাই ডেভেলপ হয়ে গেছে, মানে যে তুলনায় বিহারে খারাপ রাস্তা থাকে সেই তুলনায় কিন্তু খারাপ রাস্তা আমরা পাচ্ছিই না। সারা দিন রাইড হলো, এটা তো একরকম হলো, এরপরে কিন্তু রাত্রিবেলা একটা পেট্রোল পাম্প বা যে কোনো জায়গা থেকে থাকা টেন্ট করে, এটা কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার হবে। আমাদের থেকে বড় জিনিস একটা থাকার জায়গা আগে আমাদের খুঁজে বের করতে হবে, যেটা হবে জিরো কস্টে। তো আমরা কি জিরো কস্টে আজকে রাতটা থাকতে পারবো? আমরা একটা নাইট স্টে করি মোটামুটি 1500
1000 টাকা থেকে 2000 টাকা কিন্তু নিয়ে থাকে। তো আমরা যদি আজকে ফ্রিতে থাকতে পারি তো প্রতিটা নাইট কিন্তু আমরা ফ্রিতে থাকারই চেষ্টা করব। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকেই কিন্তু আমরা একটা পেট্রোল পাম্প থেকে তেল নিয়েছি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমার ক্যামেরাটা জাস্ট অন ছিল না। তো ওখানে আমাদের 969 টাকা তেল গেছে। আর ঝাড়খণ্ডের পেট্রোলের লিটার হচ্ছে 98 টাকা 35 পয়সা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো বুঝতেই পারছো 105 টাকা 85 পয়সা হয়তো নিয়েছে। মানে সামান্য একটুখানি এগিয়ে আসতে আমাদের পেট্রোলের খরচাটা এতটা সেভ। তো তোমরাও যদি এইসব রুটে আসো তো ঝাড়খণ্ড থেকে তেল অবশ্যই ভরো। ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি নিয়ে বেরিয়েও তেল একটা, যেটা ঝাড়খণ্ড পর্যন্ত এসে পৌঁছাতে পারবে। রাত্রে থাকার জন্য জায়গাটা দেখে রাখলে অনেক রাত হয়ে যাবে, তখন লাস্টে সারা রাত গাড়ি চালাতে হবে। এমনিতেই আগের দিন রাত্রিবেলা আমাদের ঘুম হয়নি ভালো করে, সেই কারণে আমরা ভাবছি যে এখন থেকে দেখা স্টার্ট করি। রাত্রির হতে না হতে রাস্তার ধারে ধাবাগুলো কত সুন্দরভাবে সেজে উঠছে, বুঝতে পারছো? রং বেরঙের টিউবলাইট ফিউলাইট দিয়ে কিন্তু একটা আলাদাই মজা। তো টাইম হচ্ছে এখন 7:13, আর আমরা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছি যে বিহারেতেই থাকবো নাকি বিহার থেকে বেরিয়ে যাব। তো দু একটা পেট্রোল পাম্পে আমি কথা বলবো, যদি থাকা যায় তো ভালো, আর যদি না থাকতে দেয় তাহলে আমরা বিহার থেকে বেরিয়ে যাওয়ারই চিন্তাভাবনা করতে হবে। তো আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে জিজ্ঞাসা করতে হবে ম্যানেজারকে যেখানে থাকা যাবে কি না। তো দেখা যাক, ম্যানেজার বাবু আসুক, এলে কথা বলি। যদি থাকতে দেয় তাহলে আমরা আজকে ট্রেনটা এখানেই খাটিয়ে ফেলবো ভাবছি। জায়গাটাও খারাপ না। পেট্রোল পাম্পে ম্যানেজারের সাথে কথা বললাম, বলার পরে উনি বললো যে হ্যাঁ এখানে থাকতে পারো, কোনো অসুবিধা নেই, তবে সকালে পেট্রোল নিতে হবে। তো আমরা তো সেই তেল ভরাবো, তো কোনো চাপ নেই। তো সেই কারণে আমরা গাড়িগুলো সব আনলোড করছি। দেখতে পাচ্ছ এখানে সব মালজাল অলরেডি পড়ে রয়েছে, আর আমরা ট্রেন করবো ঠিক এই জায়গাটাতে। তো জায়গাটাও বেশ ভালোই আছে, অসুবিধা হবে না, মানে নোংরা টোংরা নেই। চলো আগে ট্রেনটা সেট আপ করি, তারপর বাইক কথা হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের টেন্টের ফুল সেট আপ কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু পেট্রোল পাম্প থেকে চান করেও চলে এসেছি। আমার ভিজে গামছাটা উপরে শুকনো দিয়েছি। আর এদিকে হচ্ছে এই হচ্ছে পেট্রোল পাম্প। তো এর একটা আলাদা কিন্তু অ্যাডভেঞ্চার রয়েছে, একটা আলাদাই ফিলিংস। মানে পেট্রোল পাম্পে থাকা, রান্না করা, খাওয়া, এখনও পর্যন্ত রান্না করতে দেবে কিনা ঠিক নেই। তো যদি রান্না করতে না দেয় পেট্রোল পাম্পে তাহলে আমাদের মোটামুটি মুড়ি চানাচুর খেয়ে শুয়ে পড়তে হবে। যাই হোক, এখানে সব মোটামুটি মালজাল রয়েছে। চানটা করে ভীষণই ফ্রেশ লাগছে আপাতত আমার। এই হচ্ছে আমাদের টেন্টের ভিতরের সেট আপ। আমি এখন রয়েছি টেন্টের ভিতরেই। আর আমাদের ঠিক এই সাইডে রয়েছে বেরোবার গেট, টপ বক্সটা রেখেছি। এখানে আমার রাইডিং জ্যাকেট ট্যাকেট রয়েছে, এখানে আমার ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে, এখানে হেলমেট, ক্যামেরা ট্যামেরা সব এখানে রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ভিতরে ক্যারি করছি, বাইরে তো এই সমস্ত জিনিসগুলো রাখা সম্ভব নয়। সেই কারণে আমরা টেন্টের ভিতরেই রেখে দিয়েছি। যেহেতু বড় টেন্ট রয়েছে, আমরা দুজন শুয়েও কিন্তু সাফিসিয়েন্ট জায়গা থাকবে। আর এই সমস্ত ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই বানানো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো যারা কম বাজেটে লাদাখ ট্রিপ করতে চায়। তাই তো টেন্টের বাইরে কিন্তু এরকম সুন্দর একটা হাওয়া চলছে, টেন্টের ভিতরে কিন্তু বেশ গরম। আর আমাদের টেন্টটা সেট আপ করেছি ঠিক এইরকম, দেখতেই পাচ্ছ। এখানে অনেক কটা ব্যাগ ট্যাগ সব রাখা রয়েছে, যেগুলো ভিতরে ঢোকানো সম্ভব নয়। তো এগুলো অন্য কিছুই নয়, জামা কাপড়ের ব্যাগ রয়েছে, তার সাথে সাথে ওই খাবার দাবারের টুকটাক ব্যাগ রয়েছে। তো ওগুলো বাইরে থাকছে। মেন যে ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা টেন্টের ভিতরে সেট আপ করে নিয়েছি। আর আজকে ভাবছি আর রান্নাবান্না করবো না, কারণ আজকে যদি এখন রান্নাবান্না করতে যাই তো অলরেডি 9টা বাজতে যাই, তো অনেক রাত হয়ে যাবে। সেই কারণে আমরা ভাবছি যে আজকে মুড়ি চানাচুর ভালো করে মাখিয়ে জাস্ট খাওয়া হবে। তাই তো ঋষভ, এই বক্তব্য আছে, বলো কেমন এক্সপিরিয়েন্স কীরকম? এক্সপিরিয়েন্স খুব ভালো, কারণ আমাদের তো ঝাড়খণ্ড দিয়ে যা বৃষ্টি শুরু হয়েছে নাজেহাল করে দিয়েছে আমাদের। ঝাড়খণ্ডের বৃষ্টিতে পুরো মাথা খারাপ, না হলে হয়তো শুধু ঝাড়খণ্ড আর অন্য কোথাও নয়। বিহারে একটুখানি পেয়েছিলাম, তারপরে যদি ওই বৃষ্টিটা না পেতাম তাহলে হয়তো আমরা এতক্ষণ বেনারস পর্যন্ত পৌঁছে যেতেই পারতাম, কোনো অসুবিধা হতো না। আমাদের বাইকগুলো কিন্তু ঠিক এইখানে পার্ক করা রয়েছে। আর আমাদের টেন্টের মুখটা দেখো পুরো একদম সামনে। তো আমরা এইভাবেই সেট আপ করেছি যাতে বাইকটাকে আমরা টেন্টের ভিতর থেকে দেখতে পাই কোনো আওয়াজ টাওয়াজ হলে। তো বাইকগুলোকে সবসময় সেফটিতে রাখতে হবে, কারণ এই দুটো চাকার উপর ভরসা করে কিন্তু আমাদের লাদাখ পর্যন্ত যেতে হবে, আবার লাদাখ থেকে বাড়িও ফিরতে হবে। কি তাই তো ঋষভ? হ্যাঁ একদম। আর আমাদের এখন মুড়ি মাখানোর প্রস্তুতি চলছে। মুড়ি মাখানোর প্রস্তুতি খুব জোর, কিন্তু তার মধ্যে ঋষভ কী করেছে, ছুরিটা ওর যে ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে ফেলে রেখেছে। আমি জানি না এখন যে পেঁয়াজ টিয়াজ কী দিয়ে কাটবে, তো হয়তো গোটাই দাঁত দিয়ে কেটে খেয়ে নেওয়া হবে। এখানে মুড়ি টুড়ি তো সব রাখাই রয়েছে। আর এখানে আমি চানাচুর এনেছিলাম,
আমার যারা প্রিপারেশন ভিডিওটা দেখেছো তা তো অবশ্যই জানো। আর এই সমস্ত কারণেই কিন্তু আমি চানাচুর আর মুড়িটা সবসময় সাথে রাখি, যাতে অসময়ে কিন্তু এই জিনিসটাই আমাদের সাথ দেবে। তো আমাদের মুড়ি মাখানো চলছে, কিছু দেখবে প্লাস্টিকের মধ্যে মুড়ি মাখানো হবে এখন। চলো ঢালো, দুবার ধরে মাখানো হবে। ব্যাস ব্যাস, ছেড়ে দে মাখাতে অসুবিধা হবে, আবার ওরা পরে ঢালবে। তো প্লাস্টিকের মুড়ি নেওয়া হলো, তারপর নেওয়া হবে চানাচুর, তার সাথে থাকছে গোটা গোটা কাঁচা পেঁয়াজ। তো যার দাঁতের জোর আছে সে চিবিয়ে খাবে। দাও, সত্যি কথা বলতে গেলে সারাদিন গাড়ি চালানোর পর মানে রান্নাবান্না করার একদম ইচ্ছা থাকে না, এটা একদম সত্যি কথা। আর ঠান্ডা এলাকায় হলে তবু একটা এনার্জি থাকে রান্নাবান্না করার, কি। আর এইরকম গরমেতে কোনো ইচ্ছাও নেই। তো ওই কারণে আমরা যা হোক করে আজকে রাতটা খাবো, আর কাল সকালবেলায় টেন্ট গুটিয়ে আবার বেরোবো। এই দেখো গোটা গোটা পেঁয়াজ এসে গেছে আবার। আমাদের পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট, সাথে থাকছে মুড়ি। তো চলো পটাপট আগে খেয়ে নিই, তারপরে আবার রাত্রে ঘুমোতে হবে, কারণ কালকে সারা রাত কিন্তু আমাদের ঘুম হয়নি। A few moments later. আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, এখন প্রায় বাজে 9:30। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়তে চাইছি না, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।